সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পোয়েটিক ইংলিশে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতোই তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের টপিকটি হচ্ছে ন্যারেশনের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করা। তোমরা সবাই জানো একাডেমিক লাইফে আমরা এই টপিকটা নিয়ে সবাই অনেক বেশি হেজিটেশনে ভুগি, অনেক ভুল করে থাকি। তাই আমার কাছে মনে হলো এই টপিকটা নিয়ে আলোচনা করা দরকার। তাই আজকে আমি তোমাদেরকে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে আলোচনা করব। তোমরা সবাই জানো আমি ন্যারেশনের উপরে একটা সিরিজ তৈরি করেছি, তারই ধারাবাহিকতায় আজকে ন্যারেশনের এটি তৃতীয় ক্লাস। তো আমাদের আজকের টপিকটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন চেঞ্জ করা। এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা পরীক্ষার কয়েকটি খাতার মধ্যে পাওয়া কিছু ভুল আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আসলে শিক্ষার্থীরা এই ন্যারেশনের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সবচাইতে বেশি ভুল করে, এবং ভুলগুলো কেমন করে সেটা প্রথমে আমি তোমাদেরকে একটু উপস্থাপন করছি। তোমরা সবাই একটু লক্ষ্য করলে দেখতে পাবে পরীক্ষার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের জানা নেই। তারা এলোমেলোভাবে উত্তর লেখে, যার কারণে তারা পরীক্ষাতে ভালো মার্কস পায় না। আমি জাস্ট কয়েকটা খাতা থেকে কয়েকটা লেখা তোমাদের সামনে শো করলাম, তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে ভুলগুলো কোথায় হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক উপকারে আসবে, কারণ এই ভিডিওটি দেখার পরে তোমার এই ধরনের ভুল আর হবে না। তাই তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং যে ইনফরমেশনগুলো তোমাদের দরকার হবে তোমরা অবশ্যই সেগুলো নোট করে নেবে। তো চলো সময়ক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানার আগে আমরা একটা বিষয় আগে একটু জেনে আসি, সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে আমরা আসলে কয় ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তো আমাদের যখন আমরা একটা পরীক্ষার ন্যারেশন সলভ করতে যাই তখন আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুইভাবে দেখি। একটাকে আমরা সাধারণত বলে থাকি ইয়েস নো কোয়েশ্চেন, যেটার ফরম্যাটটা হচ্ছে অনেকটা এরকম। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশনের আগে একটা অক্সিলারি থাকবে। আমি তোমাদেরকে একদম স্পষ্ট করে একটা কথা বলছি, সেটা হচ্ছে ইংলিশে এমবেডেড কোয়েশ্চেন ছাড়া পৃথিবীর যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনেরই আমরা সাধারণত অক্সিলারিকেই সাবজেক্টের আগে রাখতে হয়। তার মানে যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের আগে যদি তুমি অক্সিলারিকে নিয়ে আসো তাহলে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখতে পারি, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসেন। একটু খেয়াল করলে দেখবে এখানে হ্যাভটা কিন্তু ইউর আগে রাখা হয়েছে। তার মানে একদম সহজ করে বলি, যে কোনো বাক্যের অক্সিলারিকে সাবজেক্টের আগে রাখলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আরও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেটাকে আমরা ইনফরমেটিভ ইন্টারোগেশন বলে থাকি। ইনফরমেটিভ অর্থাৎ এটাও কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের মতোই, এটার গঠনটা অনেকটা ইয়েস নো কোয়েশ্চেনের মতো, তোমরা দেখলে বুঝতে পারবা। এখানেও কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি রাখা হয়েছে, শুধুমাত্র এখানে পার্থক্যটা হচ্ছে কি জানো, যে কোনো একটা ইনফরমেশান তোমার কাছ থেকে জানতে চাওয়া হবে, বাড়তি একটা ইনফরমেশান জানতে হবে, আর এই বাড়তি ইনফরমেশানটা আমরা সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই প্রকাশ করে থাকি। তার মানে ইয়েস নো কোয়েশ্চেন এবং ইনফরমেটিভ কোয়েশ্চেন দুইটাই সেম, শুধুমাত্র ইনফরমেটিভ কোয়েশ্চেনের আগে অবশ্যই একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন দেখো তুমি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসেন, এটা হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন। কিন্তু আমি যদি এটাকে এভাবে লিখি যে তুমি কখন তোমার এই লেসনটা মানে প্রিপেয়ার করেছো সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমি একটা ইনফরমেশনের জন্য আমি একটা হোয়েন ওয়ার্ড ব্যবহার করছি। হোয়েনটা একটা ডাব্লিউএস ওয়ার্ড, তোমরা জানো। ঠিক একই রকম করে দেখো আমি যদি একটা ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে যদি ধরো উইল ইউ গো, এটা কিন্তু আমার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কিন্তু আমি যদি এই বাক্যটাকে আমি যদি ইনফরমেটিভ কোয়েশ্চেনে ফেলতে চাই তাহলে একটা ডাব্লিউএস ওয়ার্ড লাগবে। আমি সামনে একটা হোয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যেতে চাও, মানে জায়গা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের আসলে যে কোনো একটা ইয়েস নো কোয়েশ্চেনের সামনে আমরা যখন একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি তখন সেটাকে আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন বলি। তাহলে আমরা কোয়েশ্চেন দুই রকম পাচ্ছি, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা তথ্য জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে যে ইংলিশে ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো। তো আমি তোমাদেরকে জাস্ট একদম সহজ করে মনে রাখার জন্য ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে লিখে দিচ্ছি। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু তোমরা মাথায় রাখবে ইংলিশে ডাব্লিউএস ওয়ার্ড শুধুমাত্র 9টি। সে 9টি হচ্ছে 3, 4, 5-এর সূত্র করে মনে রাখবা। আমি সহজ করে মনে রাখার জন্য সূত্রটা দিচ্ছি, সেটা হচ্ছে 3, 4, 5 এইভাবে মনে রাখবা। অর্থাৎ 3 বর্ণের 3টা ডাব্লিউএস ওয়ার্ড আছে, হাউ, হু এবং হোয়াই। 4 বর্ণের 3টা ডাব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন এবং হোম। এবং 5 বর্ণের আছে 3টি, হোয়ার, হুইচ এবং হুজ। এই 9টাকেই আমরা সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড বলে থাকি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন তুমি কোনো একটা বাক্যের মধ্যে এরকম ডাব্লিউএস ওয়ার্ড পাবে সেটাকে তুমি ইনফরমেটিভ কোয়েশ্চেন হিসেবে নিতে পারবে।
তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই যে এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সের দুইটা পার্ট সম্পর্কে বুঝলাম, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। তো একটু ভালো করে খেয়াল করে দেখবে, আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি সেইড টু মি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসেন। আবার সেম বাক্যটাকে আমি যদি ন্যারেশনের মধ্যে ব্যবহার করতাম তাহলে লিখতাম এরকম, হি সেইড টু মি হোয়েন হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লিসেন। খেয়াল করে দেখবা দুইটাই কিন্তু সেম, শুধুমাত্র দ্বিতীয় বাক্যটাতে আমি হোয়েনটা যোগ করেছি। এখন মজার ব্যাপার হচ্ছে ন্যারেশন তো আমাদের ঠিক এইভাবেই আসে, তাই তো? কিন্তু আমি যখন এই ন্যারেশনটাকে আনসার করতে যাই তখন আমি যেটা লিখতে হয় সেটা হচ্ছে, দেখো তোমরা সবাই জানো আমরা সেইডের জায়গায় আমরা কিন্তু আক্সড লিখি। একটু ভালো করে খেয়াল করে দেখবো, আমরা সেইডের জায়গায় কিন্তু কি লিখি, আক্সড লিখি। এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম, তোমরা এটা জানো। ঠিক একই রকম করে দেখো দুইটা বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড হোক, অর্থাৎ ইনফরমেটিভ কোয়েশ্চেন হোক আর ইয়েস নো কোয়েশ্চেনই হোক, দুইটারই প্রশ্নবোধক বাক্যে সেইড টু জায়গায় আমরা সাধারণত আক্সড ব্যবহার করি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে ইনভাইটেড কমার জায়গায় যে কানেক্টরটা ব্যবহার করি, সেই কানেক্টরটা আমরা কি ব্যবহার করি? সেক্ষেত্রে যখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন হয় তখন সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি। আর যখন ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়, তোমরা জানো যে ইনফরমেটিভ কোয়েশ্চেনে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তো মনে রাখবে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা সাধারণত কানেক্টরে ব্যবহার করার চেষ্টা করছি। খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখানে আমি এই বাক্যটাতে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাই এই বাক্যে আমি ব্যবহার করছি ইফ। আর এই বাক্যে একটা ডাব্লিউএস ওয়ার্ড পাওয়া গেছে, তাই আমি সেই ডাব্লিউএস ওয়ার্ডটাকে কানেক্টরে ব্যবহার করেছি। তো এখন তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো ইন্টারগেটিভ সেন্টেন্সে কখন আমরা ইফ ব্যবহার করি আর কখন আমরা আসলে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি। তো আমরা এবার বিস্তারিত আলোচনাতে যাব। এবার বিস্তারিত আলোচনাটা হচ্ছে একদম যারা উইক স্টুডেন্ট, যারা আজকেই প্রথম ন্যারেশনের এই জিনিসটা করার জন্য সাহস পাচ্ছে, আমি তাদেরকে উদ্দেশ্য করি কিন্তু ক্লাসটা করাচ্ছি। তোমরা যারা খুব দুর্বলতা অনুভব করো ন্যারেশনের মধ্যে, তাদের জন্য আজকের ক্লাসটি। তো প্রথমে আমরা আগে একটু জানি নি যে আমাদের আসলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আসলে কীরকম। মনে রাখবে ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাসাডিভ থেকে সৃষ্টি হওয়া একটা সেন্টেন্স। তো আমরা একটু আগে জেনেছি অ্যাসাডিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে এক্সটেনশন। আর এই সাবজেক্ট ভার্ব এক্সটেনশনকে আমরা যখন ইন্টারগেটিভে প্রকাশ করতে যাই তখন একটু খেয়াল করে দেখো, একদম অ্যাসাডিভের মতো হুবহুব অ্যাসাডিভের মতো খেয়াল করে দেখতে পাবো সাবজেক্টটা, ভার্বটার এক্সটেনশনটা আসে। শুধু ইন্টারগেটিভের সাথে অ্যাসাডিভের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে এনে দিতে হবে। তার মানে ইন্টারগেটিভের সাথে অ্যাসার্টিভকে তুমি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবা। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে গেলে সেটার অক্সিলারিটাকে সেটা সাবজেক্টের আগে নিয়ে আসে। এটাই হচ্ছে শুধু পার্থক্য। আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন তো ব্যবহার করি আমরা। তাহলে এখন তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বাক্যটা আমি লিখেছি দেখো, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটাকে যদি আমি ইন্টারগেটিভ মুডে লিখি তাহলে আমি কীভাবে লিখবো খেয়াল করলে দেখতে পাবে। এটার যে অক্সিলারিটা আছে সেটা হচ্ছে হ্যাভ। তোমরা অক্সিলারিগুলো সবাই চিনো, তাই আমি আর আলাদা করে বলছি না। এই অক্সিলারিটাকে আমরা কী করবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো। এই যে অক্সিলারি যেটা, সেই অক্সিলারিটাকে আমি কী করবো, সাবজেক্টের আগে নিয়ে আসলেই সেটা কি হয়ে গেল, সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স বানানোর নিয়মটা হচ্ছে অক্সিলারিটাকে সাবজেক্টের আগে আনা। এখন আমরা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যখন আমরা ন্যারেশন করি আমাদেরকে মাথায় রাখতে হবে ন্যারেশনের যে কোনো বাক্যকে অ্যাসার্টিভে কনভার্ট করে তারপর আনসার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাইলে এখন শিখবো ইন্টারগেটিভকে কীভাবে অ্যাসার্টিভ করে। আমরা একটু আগে যা দেখেছি এবার সেটা ঠিক উল্টাটা দেখবো। সবাই দেখো আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা কেমন। ইন্টারগেটিভ সেন্টেন্সটা হচ্ছে এরকম অক্সিলারি সামনে থাকে। এখন আমি যদি সেটাকে একটা এক্সাম্পল দেখে, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, অথবা আরেকটা বাক্য দেখতে পারি ইজ হি গোয়িং টু কলেজ, এগুলো কিন্তু সবগুলোই দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণ এদের সবার সামনেই কি আছে, অক্সিলারি আছে। এখন এগুলাকে আমি যদি কী করি, অ্যাসার্টিভ করি, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই যে অক্সিলারিটা আছে না, অক্সিলারিটাকে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। তো তাহলে সেক্ষেত্রে একটু দেখো, এখানে ছিল হ্যাভ ছিল আগে, আমি হ্যাভটাকে আয়ের পরে নিয়ে আসছি, এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ঠিক একই রকম করে এই বাক্যটাকে আমরা যদি আজকে অ্যাসার্টিভে নিই, তাহলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে আমরা ইজটাকে আমরা হি এর পরে নিয়ে আসবো, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে একদম সহজ করে বলছি, তুমি যখন ন্যারেশনে তোমার এই বাক্যগুলো আসবে, তোমার করণীয় হচ্ছে তুমি সর্বপ্রথম অক্সিলারিটাকে সাবজেক্টের পরে আনি, বাক্যটাকে আগে অ্যাসার্টিভ বানাইতে হবে। অ্যাসার্টিভ বানানো ছাড়া কিন্তু ন্যারেশন করা যাবে না। আমি আবারও বলছি, অ্যাসার্টিভ করা ছাড়া ন্যারেশন করা যাবে না। তাহলে আগে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করার নিয়ম কি, অক্সিলারিটাকে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি।
এবার ইন্টারগেটিভ সেন্টেন্সের এই ফরম্যাটটা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা সাধারণত এর আগের স্লাইডে দেখেছি যে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব আর হচ্ছে এক্সটেনশন, আর ইন্টারগেটিভ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অক্সিলারি আছে সেটাকে আমরা জাস্ট সাবজেক্টের আগে আনি। এটাই আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো এবার যদি তুমি সেই আলোচনাটা বুঝে থাকো তাহলে একটু সামান্য সমস্যা ফেস করার জন্য আমি তোমাকে 3টা সেন্টেন্স দিয়েছি। এই 3টা সেন্টেন্সে ভালো করে খেয়াল করলে দেখবে যে এই 3টা সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি নেই, কিন্তু আমাকে বলা হয়েছে যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়মটা হচ্ছে অক্সিলারিকে সাবজেক্টের আগে আনতে হবে। কিন্তু আমি এখানে যে 3টা সেন্টেন্স দেখতেছি এই 3টা সেন্টেন্সের কোনোটাতেই কিন্তু অক্সিলারি নেই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই বাক্যগুলোকে আমি ইন্টারগেটিভ কীভাবে করব। তো এগুলা ইন্টারগেটিভ করাটাও কিন্তু ইজি। তো আমি তোমাদের জাস্ট গ্যাথার্থে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা অক্সিলারি পাই তাহলেই আমরা সাবজেক্টের আগে আনবো, কিন্তু আমাদের ইংলিশে এমন অনেক অ্যাসার্টিভ সেন্টেন্স আছে যাদের মধ্যে সাধারণত কোনো অক্সিলারি থাকে না। তো যেমন দেখো, তোমরা একটু খেয়াল করে দেখবে এই বাক্যটার মধ্যে লাইক এবং লাইকস এই দুইটা কিন্তু হচ্ছে মেইন ভার্ব, আর এটাকে আমরা সাধারণত বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি লাইকড, এখানে ভার্বটা 2 নম্বরে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরেরটা এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখান থেকে আমাকে একদম সহজ করে একটা হিসাব বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশে আমাদের টোটাল 12টা টেন্স থাকলেও সেই 12টা টেন্সের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই বাক্যগুলো কি ইন্টারগেটিভ করা যাবে না? অবশ্যই করা যাবে। ইভেন এই বাক্যগুলাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, তাই এদের ইন্টারগেটিভ আরও বেশি করে করা উচিত আমাদের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যগুলোকে আমরা কীভাবে ইন্টারগেটিভ করব, বা এদের অক্সিলারি হিসেবে আমি কাকে সামনে আনবো। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের সাথে একটু বলছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে বাক্যটা তোমরা একটু চিন্তা করো, এটা আমি ইন্টারগেটিভ করব। এখন এটার সামনে তো আমাকে অক্সিলারি আনতে হবে, যেহেতু অক্সিলারি নাই আমাকে কী করতে হবে, এখানে ডু এর সাহায্য নিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় ডু এর সাহায্য নিতে হবে অথবা ডাজের সাহায্য নিতে হবে। যেমন দেখো, আমি পরের বাক্যটা যদি করি তাহলে আমি এটাকে ইন্টারগেটিভ করতে হলে আমাকে ডাজের সাহায্য নিতে হবে। কেন? কারণ এটার মধ্যে দেখো একটা এস বিএস আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা হয় ডু ব্যবহার করি নাহলে ডাজ ব্যবহার করি। তো ডাজ কখন ব্যবহার করবো? যদি ভার্বের সাথে কি থাকে, এস বা এস থাকে। সাধারণত আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ডাজ ব্যবহার করি। যারা বুঝতেছো না তাদের জন্য সহজ করে বলছি, এখানে যদি এস বিএস থাকে তাহলে তোমরা কি করবা, ডাজ দিয়ে প্রশ্ন করবা। এখন দেখো, এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্রশ্ন করি তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিডের ব্যবহার করি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় ডু ডাজের ব্যবহার হবে, আর পাস্ট ইনডিফিনিটের সময় আমাদের ডিড ব্যবহার হবে। এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করো আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করো, ডু ডাজ ডিড এই 3টা শব্দ যখন তুমি কোনো সেন্টেন্সকে প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে বসাবে, তখন ভিতরে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোকে অবশ্যই তুমি বেস ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে লাইক থাকুক, লাইকস থাকুক আর লাইকটি থাকুক, তোমাকে অবশ্যই সেগুলোকে কী করতে হবে, বেস ফর্মে লিখতে হবে। তার মানে এই বাক্যটার প্রশ্নবোধক বাক্য হচ্ছে ডু আই লাইক টু প্লে ক্রিকেট, এটা হি লাইকস টু প্লে ক্রিকেটকে তুমি লিখতে হবে ডাজ হি লাইক হয়ে যাবে। এটা আছে হি লাইকড, কিন্তু তুমি যখন প্রশ্ন বানাবে তখন এটা হয়ে যাবে ডিড হি লাইক, ডিড হি লাইক। এখানে একটা শব্দ বেশি চলে আসছে আই, তোমরা এটা একটু কারেকশন করে নেবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন ন্যারেশন করি আমার প্রশ্নগুলোর থাকে এইভাবে, কিন্তু আমি তো ইন্টারগেটিভ আনসার করতে পারি না। আমাকে কিন্তু ন্যারেশনের নিয়ম অনুসারে আমাকে আগে অ্যাসার্টিভ বানায় নিয়ে তারপর আনসার করতে হবে। তার মানে এবার তোমরা একটু উল্টাটা চিন্তা করো। ধরো তোমাকে কেউ একটা ইন্টারগেটিভ সেন্টেন্স দিল, এখন তুমি সেটাকে কী করবা, অ্যাসার্টিভে নিবা। তাহলে তোমার করণীয় কি, তুমি একটু ভালো করে নজর করে দেখো, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথেই থাকো। আমি এখন ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করা শেখাবো তোমাদেরকে। যেহেতু আমার ন্যারেশনে ইন্টারগেটিভ সেন্টেন্সকে আগে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয়, তাই আমার ইন্টারগেটিভকে অ্যাসার্টিভ বানানোর নিয়মটা শিখে রাখা উচিত। তো একটু ভালো করে খেয়াল করো, আগে আমরা যখন দেখেছিলাম যে কোনো বাক্যের মধ্যে অক্সিলারি যদি থাকে, অক্সিলারিকে সাবজেক্টে পরে আনলে আমরা কি করতে পারতাম, অ্যাসার্টিভ বানাতে পারতাম। কিন্তু ডু ডাজ ডিডের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভিন্ন। কেন ভিন্ন? যখন তুমি ডু ডাজ ডিড যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে যাবা, তোমার প্রথম কাজই হচ্ছে তুমি প্রথমে বাক্য থেকে যে ডু ডাজ ডিডগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। অর্থাৎ ডু ডাজকে তুমি যদি কেটে দাও তাহলে ভিতরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের 1 নাম্বারটা লিখতে হবে,
তাহলে দেখো এখানে লেখা আছে ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট। এটাকে যখন আমি অ্যাসার্টিভে কনভার্ট করছি, আমার প্রথম কাজ হচ্ছে আমি ডুটা কেটে দিছি এবং ডুটা কেটে দিয়ে বাকি অংশটা আমার অ্যাসার্টিভ। ঠিক একই রকম করে আমি যদি ডাসকেও যদি আমি এরকম প্রশ্ন করি, তাহলে আমি ডাসকে তুলে দিয়ে বাকি অংশটা লিখতে হবে। তবে যেহেতু আমরা বলেছিলাম ডাস্টকে যখন তুমি তুলবে তখন তোমাকে অবশ্যই এখানে কী দিতে হবে, একটা অ্যাস যুক্ত করে দিতে হবে। এটা হচ্ছে তার অ্যাসার্টিভ মোড। ঠিক একই রকম করে তোমরা যদি বাক্যের মধ্যে ডিড থাকে তাহলে তোমাদেরকে ডিডটা তুলে দিতে হবে, এবং ডিডটা তুলে দিলে বাক্যের ভিতরে যে ভার্বটা থাকবে বেস ফর্মে সেটাকে তুমি কী করতে হবে, পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটাতে যদি খেয়াল করি, দেখো ডিডটা যখন আমি তুলেছি তখন সি আর রাখা যাবে না, এটাকে স করে দিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারতেছ। তার মানে আমরা এখানে সামারি করে যদি বলি তাহলে হচ্ছে আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড থাকে, আমরা প্রথমে ডু ডাজ ডিডটা বাদ দিয়ে দিব। আর ডু ডাজ ডিডটা যখন আমরা বাদ দিয়ে দিব তখন আমাদের বাক্যের ভিতরের যে ভার্বটা থাকবে সেই ভার্বের আমরা যদি ডু ডাজ কেটে দিই তাহলে ভার্বের 1 নাম্বার করে দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। আর যদি আমরা ডিডকে তুলে দিই তাহলে বাক্যের ভিতরে যে ভার্বটা আছে সেটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বরে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ডু ডাজ ডিড যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা একটু দেখার চেষ্টা করি, আমাদের ন্যারেশনে আমাদের পরীক্ষাতে কীভাবে আসবে বাক্যটা সেটা আমরা একটু দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বাক্যটাতে হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। এখন এই বাক্যটা ন্যারেশনে যখন আসছে, আমরা জানি ন্যারেশনে সেড টু জায়গায় আমাকে আক্সড লিখতে হয়, আর এই ইনভাইটেড কমার জায়গায় আমাকে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড লিখতে হয়। তো যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন তাই আমি এখানে কি লিখতে হবে, ইফ লিখতে হবে। তো আমরা এই বাক্যটাকে একটু আনসার করার চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করো। তো আমাদের নিয়ম অনুসারে আমরা কিন্তু ইন্টারগেটিভে আনসার করতে পারি না, আমাকে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তো আমি এই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কীভাবে অ্যাসার্টিভ করব, এই হ্যাভটাকে আমি কী করতে হবে, আইয়ের পরে আনতে হবে, অর্থাৎ এটা এরকম হয়ে যাবে। দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার তুমি আনসার করতে পারো। এবার যদি আমরা আনসার করি তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, হি আস্কড মি। দেখো এখানে হ্যাভ আছে, আমরা জানি বারবার 1 নম্বর থাকলে আমরা বারবার 2 নম্বর দিয়ে আনসার করি, তাহলে হ্যাভ থাকলে আমি কী লিখবো, হ্যাড ডান দ্য ওয়ার্ক। আর এখানে আই বলতে সে তার নিজেকে বুঝাইছে তাই আমি হি ব্যবহার করেছি। এবার হচ্ছে কানেক্টর ব্যবহার করতে হবে আমাকে। তো আমরা এটা যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, আমরা জানি ইয়েস নো কোয়েশ্চেনের সময় কানেক্টরটা হয় কি, কানেক্টরটা হবে ইফ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এই কথাটা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের এই হোমওয়ার্কগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখবে যে তোমরা পারতেছো কি না। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমরা ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে এবার আমরা ডু ডাজ ডিড যুক্ত বাক্যগুলোকে একটু দেখি যে পরীক্ষাতে ন্যারেশনে কীভাবে আসে সেটা। তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটাতে আমাদের কিন্তু ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? আর এটাতে আমাদের ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো আমরা যদি এই বাক্যগুলোকে নিয়ে যদি কাজ করি, আমাদের কিন্তু স্টুডেন্টের মধ্যে কিন্তু এই বাক্যগুলো নিয়ে সমস্যা বেশি হয়। তো তোমরা একটু লক্ষ্য করো আমি কীভাবে এটা সলভ করি। প্রথমে আমি জানি যে এস সাইডটার জায়গায় আমাকে কী লিখতে হবে, আক্স লিখতে হবে। আমি আক্স লিখে ফেললাম। এবার এই বাক্যটা নিয়ে আমি কাজ করতে হবে। আমার এই বাক্যটা নিয়ে আমি কাজ করলে আমি উত্তর লিখতে পারি আই স দ্য বার্ড। এখন এখানে আই স কেন হয়েছে এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমার বাক্যটার দিকে আমরা একটু লক্ষ্য করি, ডু ইউ সি দ্য বার্ড। তো এটাকে যদি আমি অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে আমার প্রথমে কি করতে হবে, বাক্য থেকে ডুটাকে কেটে দিতে হবে। ভালো করে খেয়াল করো, আমাকে প্রথমে কি করতে হবে, ডুটাকে কেটে দিতে হবে। এখন ডুটাকে যদি আমি কেটে দিই তাহলে সেক্ষেত্রে আমার বাক্যটা অ্যাসার্টিভ কী হবে, ইউ সি দ্য বার্ড। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিটা ভার্বের 1 নাম্বার। তো ন্যারেশনে যদি বাক্যে ভার্বের 1 নাম্বার থাকে আমরা উত্তরটা লিখি কত দিয়ে, ভার্বের 2 নাম্বার দিয়ে। কারণ আমাদেরকে শেখানো হয়েছে বাক্যে যদি ভার্বের 1 নাম্বার থাকে তাহলে আমরা 2 নাম্বার দিয়ে আনসার করব, আর যদি বাক্যে ভার্বের 2 নাম্বার থাকে তাহলে আমরা হ্যাড দিয়ে ভার্বের 3 নাম্বার দিয়ে আনসার করবো। এই রুলসটা আমরা কিন্তু সবাই জানি। তাহলে সেক্ষেত্রে এবার তোমরা পরের বাক্যটার দিকে একটু তাকাও। এই বাক্যটার মধ্যে দেখো ডিড আছে, তাহলে ডিড যদি থাকে তাহলে আমার করণীয় কি, আমি প্রথমে ডিডটাকে বাদ দিয়ে দিব। আর ডিডটাকে যখন আমি বাদ দিয়ে দিব তখন এই গোটাকে আমার অয়েন্ট হয়ে যাবে, অ্যাসার্টিভ মোডে গেলে এটা অয়েন্ট হয়ে যাবে। আর এটা যদি অয়েন্ট হয় তাহলে এটাকে আমি যখন ন্যারেশনে আনসার করবো, এটা যেহেতু ভার্বের 2 নম্বরে আছে তাহলে আমি হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর আনসার করবো। এই জন্য আমি হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর করে দিয়েছি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এই প্র্যাকটিসগুলো একটু নিজেরা করে দেখবে যে তোমাদের আসলে বাক্যগুলো হচ্ছে কি না। তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে দিলে আমি তোমাদেরকে এগুলো যাচাই বাছাই করেও দিতে পারি। তবে তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। এবার আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন যেটা তোমরা বলো, সেরকম ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো এই বাক্যটাতে একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে তোমার প্রথমে মাথায় থাকবে সেড টু জায়গায় আমার আসবে হচ্ছে গিয়ে আক্সড।
আর এই যে ইনভাইটেড কমার জায়গায় আমি যে কানেক্টরটা লিখি, এই কানেক্টরে আমি কিন্তু এই ওয়ার্ডটাই ব্যবহার করে ফেলতে হবে। আবারও বলছি, যেহেতু এটা ডাব্লিউএস ওয়ার্ড, তার মানে ডাব্লিউএস ওয়ার্ডকে কানেক্টরে ব্যবহার করে দিতে হবে। তাহলে আমরা প্রথম উত্তরটা সাজাতে পারি এরকম, হি আস্কড মি। এবার তুমি এই বাক্যটার দিকে যদি তাকাও, তুমি জানো যে হোয়াটটা কিন্তু কানেক্টরে চলে আসবে, তাহলে এই বাক্যের বাকি অংশ কোনটা? এই বাকি অংশ হচ্ছে এইটা। তাহলে এইটা তুমি একটু খেয়াল করে দেখবে, এই অংশটা কিন্তু আবার আমাদের কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের মতো। তাহলে এটাকে আমরা প্রথমে আগে এসআরডি মোডে নিয়ে যেতে হবে। এসআরডি মোডে নিলে আরটা কোথায় যাবে? সাবজেক্টের পরে যাবে। তাহলে এসআরডি মোডটা হচ্ছে ইউ আর ডুইং হিয়ার। তাহলে এখানে যেহেতু এম ইজার আছে, তাহলে উত্তরে কি আসবে? ওয়াজ ওয়ার আসবে। তোমরা জানো, কারণ বারবার 1 নম্বর থাকলে বারবার 2 নম্বর হয়ে যাবে। আর ইউ বলতে সে আমাকে বুঝাইছে, এই জন্য ইউর জায়গায় আই হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে কীরকম? আই ওয়াজ ডুইং দেয়ার। এখানে হেয়ার থাকলে দেয়ার হবে। এখন এখানে কানেক্টও দিতে হবে। আমরা যখন ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে কাজ করছিলাম তখন এখানে আমরা ইফ লিখছিলাম, কিন্তু এটা তো ইয়েস নো কোয়েশ্চেন না, এটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন। তাই এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে এখানে কানেক্টরে বসায় দিতে হবে আমাদেরকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে ডাব্লিউএস কোয়েশ্চেনের ইয়েস নো কোয়েশ্চেনটা প্রায় সেম, শুধুমাত্র এখানে কানেক্টরের মধ্যে ইয়েস নো কোয়েশ্চেনের সময় ইফ হয়, আর ডাব্লিউএস ওয়ার্ডের সময় ডাব্লিউএস ওয়ার্ডটাকে বসা দিতে হয়। এবার একটা দারুণ একটা তথ্য তোমাদেরকে বলি, আমাদের শিক্ষার্থীরা এই জায়গাটাতে একটু ভুল করে। সেই ভুলটা হচ্ছে কীরকম দেখো, ধরো এই বাক্যটা আমার পরীক্ষাতে আসছে, এখন আমি সাধারণত এই সেট টু জায়গায় কী লিখবো? আস্ক লিখবো। আর এইখানের মধ্যে আমি এই কানেক্টরের মধ্যে আমাকে ডাব্লিউএস ওয়ার্ডটা যেহেতু আমি হাউ লিখবো, এটা আমরা মনে করি। কিন্তু একটু সবাই খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবা, আমি প্রথমে সেট টু জায়গায় আস্ক লিখলাম। এখন এই বাক্যটার মূল অংশটা বের করতে হবে তোমাকে। তুমি জানো আমি যে তোমাকে বলেছিলাম যে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্টার্টটা হয় কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে, মূল স্ট্রাকচারটা কিন্তু অক্সিলারি দিয়ে শুরু হয়। তাহলে হাউ মেনি বুকস ডিড ইউ বাই, এই বাক্যটার মূল অংশটা কোনটা হবে? এই বাক্যটার মূল অংশ হবে অক্সিলারি, হচ্ছে যেহেতু ডিড, এই ডিড থেকেই এটার মূল অংশটা শুরু হবে। তার মানে এটার আমার মূল অংশ হচ্ছে ডিড ইউ বাই। ঠিক আছে, তাহলে ডিড ইউ বাই যদি হয়, তাহলে তোমরা জানো ডিড ইউ বাইকে আমি অ্যাসারিভ মোডে নিলে প্রথমে আমার কাজ হচ্ছে ডিডটা বাদ দিতে হবে। আর ডিডটা যখন আমি বাদ দিয়ে দিব, তখন এই বাইয়ের 2 নম্বর ফর্মটা আমাকে ব্যবহার করতে হবে। তার মানে ইউ বট ব্যবহার করতে হবে। তাহলে এখানে যে হাউ মেনি বুকস, এই মেনি বুকস ওয়ার্ডটা কিন্তু হাউ এর সাথেই থাকবে। আমি আবারও বলছি, এই জায়গাটা আলাদা, এই জায়গাটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আলাদা। তার মানে তুমি যেখানে হাউ বসাবা, এই হাউ এর সাথে মেনি বুকস সহ বসাতে হবে। তার মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে অক্সিলারি থেকে যে অংশটা আছে, সেই অংশটা বাদে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলো সবগুলোই ডাব্লিউএস ওয়ার্ডের সাথেই বসবে। তার মানে আমরা কানেক্টরে শুধু হাউ বসাইলে হবে না, এখানে আমাকে হাউ মেনি বুকস এটা পুরোটাই বসাইতে হবে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এইদিকে তাকালে দেখতে পাবে, এখানে যেহেতু ভার্বের 2 নাম্বার ছিল, দেখো আমি হ্যাড দিয়ে ভার্বের 3 নাম্বার দিয়ে আনসার করেছি। আবার হি সেড টু মি, সে আমাকে বলছে, তাহলে সেই লোকটা যদি ইউ বলে নিশ্চয়ই আমাকে বলছে, তাই আমি সাবজেক্টটা আই করে দিয়েছি। তো আশা করছি তোমরা ডাব্লিউএস ওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করতে হবে তোমরা সেটা বুঝতে পারছো। তো তোমরা এই বিষয়গুলো একটু পড়ে যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় করে দেখবে তোমরা পারতেছো কিনা। আশা করছি তোমরা সবাই পারবে।